মেয়েটা দুইবার কবুল বলেছে। তৃতীয়বার কবুল বলার সময় হুট করে ডাক্তার রহমান কোথায় থেকে এসে বলল, এ বিয়ে হবে না। 2 মাসের অন্তঃসত্ত্বা কোনো মেয়ের সাথে আমার ভাগ্নের বিয়ে হতে পারে না। একটা নষ্টা মেয়েকে বিয়ে করানোর চেয়ে পতিতাকে বিয়ে করানো ভালো। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। বিয়ের পিড়িতে এমন কথা শোনার জন্য মেয়েটা একদমই প্রস্তুত ছিল না। চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। মেয়েটার নাম কথা। কথার বাবা বলবো। কি বলছেন এসব? অন্তঃসত্ত্বা মানে? জি, আপনার মেয়ে অন্তঃসত্ত্বা, আর আপনার মেয়ের সন্তান কচিব হওয়ার রিপোর্ট আমি নিজে হাতে দিয়েছি। আগে যদি জানতাম এইরকম একটা নষ্টা মেয়ে আমার ভাগ্নে রফিকের সাথে বিয়ে হবে, তাহলে এত দূর আসতে দিতাম না। রফিক, চল তো। আর নয়, আমাকে আগে যদি জানাতি তাহলে এই পাপের মাটিতে আসতামই না। বিয়ের আগেই সন্তানের মা হয়ে যায় এইরকম মেয়েদের জায়গা পতিতালয়ে হওয়া দরকার, আমাদের ঘরে নয়। বিয়ে বাড়িতে সবাই থুতু দিচ্ছে। কথা বিয়ের পিড়িতে বসে কাঁদছে। কথার চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। কথার বাবা কিছু না ভাবতে পেয়ে জিসানকে রুমে ডেকে নিল। এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি জিসান আহমেদ রাজ। আজকে যার বিয়ে সে আমার বসের মেয়ে। আমি তাদের কোম্পানিতে ছোট্ট একটা জব করি। এদিকে কথার বাবা আমাকে তার ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা রাজ, আমাকে তুমি বাঁচাও। আমার মেয়েটাকে তুমি বিয়ে করো এই মুহূর্তে। যদি বিয়ে না করো তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। স্যার, কি বলছেন? আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী। এটা সম্ভব না। বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি বাঁচাও। জিসান তার স্যারের কথা অগ্রাহ্য করতে পারল না। স্যারের চোখের পানি মুছে দিয়ে বলল, আপনি সব ব্যবস্থা করেন। জিসান বাহিরে এসে সবার সামনে বলল, কথা আমার স্ত্রী। আমরা একে অপরকে ভালোবাসতাম। ভালোবেসে গোপনে বিয়ে করেছি। আর কথার গর্ভের সন্তানটা আমার সন্তান। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। কথার কোনো দোষ নেই। কথার বাবা যদি রাজি না হন সেই ভয়ে কিছু বলতে পারিনি। সবাই জিসানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠাস ঠাস করে জিসানের গালে কে যেন চর বসিয়ে দিল। সবাই নির্বাক হয়ে গেছে। জিসান চর খেয়ে মাথা তুলে তাকাতেই দেখে অধরা। বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। তোর লজ্জা করে না মেয়েদের জীবন নিয়ে খেলতে? কেন একটা মেয়েকে নষ্টা বললো? সবাই জানিস তোর জন্য প্রেম করতে পারছিস, বিয়ে করতে পারছিস, সন্তান জন্ম দিতে পারছিস। তার পরিচয় দিতে এত ভয় কিসের? কথাকে কখনো কষ্ট দিবি না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে চলে গেল অধরা। এদিকে আনুষ্ঠানিকভাবে বিয়েটা পড়িয়ে দিল সবার সামনে। সবার ফুলসজ্জা হয় নিজের বাড়িতে, আর জিসানের ফুলসজ্জা হবে শ্বশুর বাড়িতে। বাসর ঘরে কথা বসে আছে। রাত প্রায় 12টা। মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে। যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। জিসান ঘরে ঢুকতেই কথা বলতে লাগলো, খবরদার আমার কাছে আসবে না। যদি কাছে আসো তাহলে এই ছুরি তোমার গলায় চালিয়ে দেব। ম্যাডাম, চিন্তা করবেন না। আপনাকে স্পর্শ তো দূরের কথা, তাকাবো না পর্যন্ত। এই যে ছোট লোকের বাচ্চা, টাকার জন্য যে তোরা কত নীচ হতে পারিস আজ জানলাম। আর তোকে কিভাবে বিশ্বাস করি। কথাটা বলে একটা চাদর আর বালিশ জিসানের দিকে ছুঁড়ে দিল কথা। জিসান শুধু বলল, 6 মাসের মাঝে আমার চুক্তির 20 লাখ টাকা যেন পাই। আপনি আমাকে ছোট লোক বলেন বা আরও বেশি কিছু বলেন। জিসান বালিশটা আর চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। বুকের ভেতরটা কেমন জানে চিনচিনে ব্যথা করছে জিসানের। টুং করে ফোনে মেসেজ আসার আওয়াজ হলো। মেসেজটা সিন করতেই দেখে অধরা মেসেজ পাঠিয়েছে। আপনাকে কি বলে সম্বোধন করব জানি না, তবে শেষবারের মতো আবারও কলিজার টুকরা বলে সম্বোধন করলাম। আমার কলিজার টুকরা, নিজের থেকেও বেশি ভালোবাসতাম তোমায়। যেদিন কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রথম দেখি, তখনই অবুঝ মনে প্রথম ভালোবাসার জন্ম নেয়। কিন্তু তুমি আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিবে ভাবতেও পারিনি। কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য এতটা কষ্ট দিলে আমায়? জানো, খুব স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, একটা ছোট্ট সংসার হবে। কিন্তু আমি গরিব বলে বড়লোক বাপের মেয়ে কথাকে গোপনে বিয়ে করলে। তুমি তো আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না।
তবে কেন মিথ্যে অভিনয় করলে? জানো, আমার না খুব কষ্ট হচ্ছে। কি করব ভাবতে পারছি না। ছোটবেলায় মাকে ছাড়া বড় হয়েছি, কলেজে উঠেই তোমার সাথে পরিচয়। তা থেকে ও আজ তো তোমার বাসর রাত, সময় নষ্ট করো না, ভালো থেকো। ইতি অভাগী অধরা। মেসেজটা পড়তে পড়তে কখন যে চোখ দুটি ভিজে উঠেছে জানে না জিসান। বুকটা চিনচিনে ব্যথা করছে জিসানের, চোখ দুটি বন্ধ হয়ে আসছে। এদিকে কথার ঘুম আসছে না। কথা হঠাৎ পাশ ফিরে তাকাতেই দেখে জিসান কথার পাশে। জিসান, তুমি হ্যাঁ আমি। এখানে কি চাও? বাসরাতে বউয়ের কাছে প্রত্যেকটা স্বামী যা চায়। আমি তো তোমাকে স্বামী হিসেবে মানি না। টাকার বিনিময়ে স্বামী সেজেছ, যে কিনা ফকিরের বাচ্চা, সে আবার আমার স্বামী, যার কিনা সারা বছরের রোজগারে আমার 1 মাসের হাত খরচ হবে না। কথা ফকিরের বাচ্চা বলার সাথে সাথেই তার বুক থেকে এক টান মেরে কাপড়টা সরিয়ে ফেলে জিসান। জিসানের চোখে শুধু কামনার দৃষ্টি আর প্রতিহিংসার। কথা শাড়ির আঁচলটা আবারও বুকে জড়িয়ে নিতে চাইলে ঠাস করে একটা থাপ্পড় গালে লাগিয়ে দিল জিসান। কথা কাঁপছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই জিসানের। জোর করে হাত দুটি চেপে ধরে, কথার ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে দিল, শক্ত করে চেপে ধরল বুকের সাথে। কথা তার সর্বশক্তি দিয়ে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। শেষে না পেরে উঠে করুণার সুরে বলল, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমার গর্ভের সন্তান রয়েছে, আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভের সন্তানের দোহাই লাগে, প্লিজ ছেড়ে দেন। তাতে কি হয়েছে? আমার অধিকার আমি আদায় করেই নিব। কথাটা বলে কথাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। শত বাধা দেওয়ার সত্ত্বেও কথাকে ভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। কথা নিস্তেজ হয়ে গেছে, শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। কিছু বলার শক্তি হারিয়ে ফেলছে। প্রচণ্ড পানি পিপাসা লেগেছে। কথার মরে যেতে ইচ্ছা করছে। সামান্য একটা চা করেই সব নিয়ে নিল। কথা তো তার সব কিছু তার বয়ফ্রেন্ড সজীবকে দিয়ে দিয়েছে। কথার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কথা ভাবছে সজীবকে সে কি বলবে। সজীবের সন্তানের মা হতে চলছে যে কথা। হঠাৎ কি যেন পড়ার শব্দে কথার ঘুমটা ভেঙে যায়। কথার ঘুম ভাঙতেই সামনে চেয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। কথা ফল কাটা ছুরি নিয়ে সরাসরি জিসানের গলায় নিয়ে ধরল। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার সাথে নোংরামি করার? তোর মতো ছোট লোক আমার কাছে স্ত্রীর অধিকার খাটায়? আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। আমি তো ফ্লোরে শুয়েছিলাম, কিন্তু আপনার কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। কি হয়েছে তা দেখার জন্য আপনার বেডের কাছে আসতেই দেখি আপনি ঘুমের মাঝে ছেড়ে দেন বলে কাঁদছেন। আমি আপনাকে ডাক দিতেই আপনি ফল কাটা ছুরি নিয়ে আমার গলায় ধরেছেন। কথা ছুরিটা সরিয়ে করুণ সুরে বলল, তাহলে কি এটা স্বপ্ন ছিল? এমন সময় দেখে কথার শাড়ি বুক থেকে সরে গিয়েছে। জিসান বলল, আপনার শাড়ি বুক থেকে সরে গেছে। কথা নিজের দিকে তাকিয়ে দেখে শাড়ির আঁচল মাটিতে পড়ে গিয়েছে। কথা শাড়ির আঁচলটা বুকের সাথে জড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগলো, এই ছোট লোক, তোর কিভাবে সাহস হয় আমার ওইদিকে তাকাতে? আমি তো ভেবেছিলাম তুই গরিব হলেও চরিত্র ভালো আছে, কিন্তু আমাকে একা পেয়ে ঘুমের মাঝে সব দেখে নিলি। যা আমার চোখের সামনে থেকে। এদিকে কথার মুখে এমন কথা শুনে কিছু না বলেই ফ্লোরে এসে শুয়ে পড়ল জিসান। কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে জিসানের। মনে মনে জিসান বলছে, গরিবদের কাঁদতে হয় না। হঠাৎ কথা সজীবের সাথে ফোনে বলছে, বাবু, তুমি কোন দিন আসবে? বাবাকে তোমার কথা বলেছিলাম, তবুও জোর করে অন্যজনের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে, জানো? তোমার সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। তোমার সন্তান ঠিক তোমার মতো হবে। অনেক মিস করছি তোমাকে, খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। একটা পাপ্পি দাও না। আমার ময়না পাখি, আর আমার সন্তান তার মায়ের মতো হবে। আচ্ছা বাদ দাও, তোমার কথা মতো 20 লাখ টাকা দিয়ে আমাদের অফিসের একজন কর্মচারীকে কন্ট্রাক্ট করেছি। প্লিজ বাবু, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। আমি আর একসাথে নিচে থাকতে পারছি না। ছোট লোকদের সাথে থাকতে কেমন লাগে, বাবাটাও কেমন। প্লিজ ময়না পাখি, টেনশন করো না। ব্যবসার কাজ শেষ করতে করতে 3 মাস লাগবে। 3 মাস পরেই এসে পড়বো। আমার জান পাখি। আচ্ছা, এখন রাখি। কথাগুলো শুনে মনে হচ্ছে যে লোকটার সাথে কথা বলল সজীবই কথার বয়ফ্রেন্ড, আর তারই সন্তান কথার গর্ভে। চরের দাগে দুগাল লাল হয়ে গেছে,
খুব মনে পড়ছে অধরার কথা। মনে হচ্ছে এখন যদি অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে পারত জিসান। তাই মানিব্যাগ থেকে অধরার ছবিটা বের করে বুকের সাথে জড়িয়ে নিল জিসান আর বলতে লাগলো, অধরা তুমি শুনতে পাচ্ছ? আমার হৃদয়টা আজও তোমার জন্য হাহাকার করে। আমার প্রতিটা হৃদস্পন্দন তোমার নাম বলে। কি করব, বাস্তবতার নির্মম করাঘাতে আমি যে পরাজিত এক সৈনিক। এসব ভাবতে ভাবতে হারিয়ে গেল ভার্সিটি লাইফে। অধরার সাথে জিসানের দেখা হয় কলেজের নবীন বরণ উৎসবে। প্রথম দেখায় অধরার মতো জিসানও ভালোবাসে অধরাকে। তারপর দুজন দুজনকে ভালোবাসে, একসাথে পথ চলার অঙ্গীকার। কিন্তু কখনো ভাবতেই পারিনি জিসানেরই বিয়ে, জিসানের ভালোবাসার মানুষ দাঁড়িয়ে দেখবে। বুকের ভিতরটা চিনচিনে ব্যথা করছে। বারবার অধরার মুখটা ভেসে উঠছে জিসানের সামনে। হঠাৎ ফজরের আজান হলো। ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত শেষ করতেই সকাল হয়ে গেল। সকালবেলায় কাজের মেয়ে নাস্তা করার কথা বলে গেল। নাস্তার টেবিলে গিয়ে বসতেই কথা খাবার টেবিল থেকে উঠে পড়ল। উঠে পড়লে কেন? নাস্তা করবে না? কোনো 2 টাকার কর্মচারীর সাথে এক টেবিলে বসে খেতে পারবো না। কথা ভুলে যেও না, জিসান তোমার স্বামী। কিসের স্বামী? 3 বার কবুল বললেই কেউ স্বামী হয় না। স্বামী হতে হৃদয়ের একটা অনুভূতির কাজ করতে হয়। তাই কোনো কর্মচারীর সাথে একই টেবিলে বসে খেতে পারবো না। তুমি ভুলে যেও না রাজ, তোমার শুধু স্বামীই না, তোমার অপকর্মগুলো নিজের করে নেওয়া একজন মহৎ মানুষ। আর আমরা মুসলমানরা আল্লাহকে সাক্ষী রেখে 3 বার কবুল বলেই বিয়ে করে। আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন। তুমি কার সাথে কি করছো বাবা হয়ে একটিবারও জিজ্ঞেস করনি? কিন্তু জিসানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে তুমি আমার মেয়ে, আমি ভুলে যাব। কথা শুধু রাগে ফুলছে। হঠাৎ মোবাইলটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা তুলে দেখলো হসপিটাল থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করে আসছি বলে বের হয়ে গেল জিসান। কথার বাবা কয়েকবার জিজ্ঞেস করলেও জরুরি কাজ বলে চলে আসলো জিসান। হসপিটালে এসে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব আপনি চিকিৎসা করেন, টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। 6 মাসের মাঝেই সব টাকা পরিশোধ করব। আচ্ছা, আপনার বিচলিত হতে হবে না। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ডাক্তার সাহেব আমি কি আমার বোনটাকে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে 222 নাম্বার বেডটাতে যেতেই বুকটা ধক করে উঠল জিসানের। বিছানায় শুয়ে আছে জিসানের একমাত্র বোন। ঘুম থেকে উঠেই যার মুখটা দেখত জিসান, কিন্তু আজ কতদিন ধরে বোনটার মুখটা দেখে না। মুখটা মলিন হয়ে গেছে। এদিকে রিতার মাথার কাছে যেতেই বলে উঠল, ভাইয়া, ও ভাইয়া, খেয়েছো তুমি? হ্যাঁ রে পাগলি, খেয়েছি। তুই খেয়েছিস? তুমি জানো না, তুমি যদি দিনে একবার এসে খাওয়াইয়ে না দাও তাহলে আমি খাই না। ভাইয়া, তোমার গালে কিসের দাগ এগুলো? না রে, কিছু না। রোদ পড়েছে তো, তাই রোদে গালটা লাল হয়ে গেছে। হসপিটালের মামাকে কিছু খাবার আনতে পাঠালো জিসান। ভাইয়া, একটা কথা বলি। বল, কি বলবি? ভাইয়া, তোমার বুকে নিবা? একটু খুব যেতে ইচ্ছে করছে, যদি আর কোনোদিন যেতে না পারি। আচ্ছা ভাইয়া, আমি বাঁচবো তো? এই পাগলি, কি বলছিস এসব? তোর কিচ্ছু হবে না। তুই যে আমার কলিজা, কলিজা ছাড়া মানুষ বাঁচে। আয় বুকে আয়। রিতাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো জিসান। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আজ থেকে মাসখানেক আগে রিতা কলেজ থেকে বাসায় ফিরছিল, কিন্তু বাসার আসার আগেই পথের মাঝে সেন্সলেস হয়ে যায়। তারপর ডাক্তারের কাছে নিলে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলে জিসানের কলিজার টুকরো বোনটার নাকি ব্রেন টিউমার হয়েছে। বোনটাকে বাঁচাতে হলে অপারেশন করাতে হবে। সব মিলিয়ে 10 লাখ টাকা খরচ হবে। কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল জিসানের। পৃথিবীটা মুহূর্তেই এলোমেলো হয়ে গেল। বুকের ভেতরটা ফেটে কান্না আসছিল। তবুও ডাক্তারকে বলল, আমি সব ম্যানেজ করছি, আমার বোনের চিকিৎসার সব ব্যবস্থা করেন। নতুন চাকরিতে ঢুকেছে জিসান। 20,000 টাকা মাসিক বেতনে শহরে কি হয়? যে কয়েকটা জমানো ছিল সব হসপিটালে জমা দিয়ে দিয়েছে। ভাবছে কি করব। ভাবলো কিডনি দিবে, যেই ভাবা সেই কাজ। কিন্তু কিডনি ডোনেট করার কথা বলার সময় কথা ম্যাডাম শুনে তার কন্ট্রাক্ট হাজবেন্ড হওয়ার জন্য অফার করে এবং সব বুঝিয়ে বলে দেয়। তারপর সব কিছু তার প্ল্যান মাফিক হয়। এই ভাইয়া, তুই কাঁদছিস কেন? জানিস না তোর বোন তোর কান্না সহ্য করতে পারে না? একদম কাঁদবি না। এখন এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? আমি সব সহ্য করতে পারি, তোর কান্না না। ভাইয়া, আমি মরে গেলে তুই আর কাঁদবি না, কারণ তোর চোখের জল কেউ মুছে দিবে না।
আমি মরে গেলেও দেখিস আমার আত্মা তোকে ভাইয়া বলে ডাকবে। আচ্ছা ভাইয়া, আমি মরে গেলে আমাকে কি তুই ভুলে যাবি? আমি যে তোকে না খাইয়ে দিলে তুই ঠিকমতো খাস না, তখনও কি খাওয়া বাদ দিবি? জানিস ভাইয়া, মা বাবার আদর পাইনি, কিন্তু তুই আমাকে মা বাবার চেয়েও কম আদর করিসনি। তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে রে ভাইয়া, আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচা ভাইয়া। কথাটা বলে আর কোনো কথা বলছে না। এই রিতা বোন, আমার কলিজার টুকরা, আমার কথা বল। তোকে যে কথা বলতেই হবে, তোর জন্যই আমি আমার ভালোবাসাকে বিক্রি করেছি। ডাক্তার, ও ডাক্তার, কোথায় প্লিজ দেখেন, আমার কলিজার টুকরা কথা বলছে না। ভয়ের কিছু নেই, সেন্সলেস হয়ে গেছে। তবে একটা বিষয় হলো, যত তাড়াতাড়ি পারেন অপারেশন করে নিতে হবে, তা না হলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। আজ তাহলে আসি। রিতার কপালে আলতো করে একটা চুমু দিয়ে এসে পড়ল জিসান। বাসায় আসার পর কথার বাবা বলল, কোনো সমস্যা ছিল? কোথায় গিয়েছিলে? না স্যার, এক ফ্রেন্ডের সাথে কিছু দরকার ছিল। আচ্ছা, রুমে যাও। জিসান রুমে ঢুকতেই কে যেন ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে পড়ল। যেই দেখে অধরা। এই অধরা, পাগল হয়েছো? কি করছো? হ্যাঁ, আমি পাগল, তবে শুধু তোমার জন্য। আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব। প্লিজ তোমার বুকে একটু আশ্রয় দাও। কথাটা বলে বুকে মুখ লুকাতে চাইল। এদিকে অধরাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে বলল, কি করছো সব? ভুলে যেও না আমি তোমার বান্ধবীর স্বামী। জানি না তুমি কার স্বামী, আমি জানি আমি তোমাকে ভালোবাসি। কি অপরাধ ছিল আমার? তুমি বলতে পারলা না আমার শরীর দরকার, আমি তাই দিতাম। কিন্তু তুমি কথার সাথে ডেট করেছো, সাথে কথার গর্ভে তোমার বাচ্চা। আমি এসব সহ্য করতে পারছি না, খুব কষ্ট হয় আমার। পৃথিবীতে কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্যের বুকে সহ্য করবে না। আমি এসব ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আজ গরিব বলে কি তুমি আমার ভালোবাসাকে কথার ভালোবাসার কাছে বিক্রি করে দিলে? প্লিজ তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। আমি গরিব হতে পারি, আমার ভালোবাসা সত্যিই পবিত্র। আমি তোমাকে চাই, সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তোমার বুকে নাও। এ অধরা, কি করছো? পা ধরছো কেন? এটা হয় না, তুমি যা চাচ্ছ তা সম্ভব না। আমার হৃদয়ে তোমার কোনো স্থান নেই। আমার হৃদয় সবটা জুড়েই কথার বসবাস। শোনো, আমি কথাকে ভালোবাসি। তোমার কি আছে? কথা দেখতে যেমন সুন্দরী তেমনি সম্পদশালী। প্লিজ আমাকে বিরক্ত করে আর কষ্ট দিবে না। তোমার জন্য চাই না আমার সুখের সংসারটা নষ্ট হোক। কথাটা বলতে গিয়ে জিসানের মনে হলো কলিজাটা টেনে ছিঁড়ে বের করে দিল। চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব, হৃদয়টা ফেটে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করলো জিসান। বাহ, সুখেই থাকো। কথাটা বলেই চোখের পানি ছেড়ে দিল অধরা। জানো জিশান, আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমার সাথে ভালোবাসা নিয়ে এমন ঘৃণ্য অভিনয় করবে। আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, ছিল না কোনো স্বার্থপরতা। হঠাৎ কথা আসতেই বলল, কথা, জিশান আমার স্বামী। কি বলছো এসব অধরা? হ্যাঁ, আমি যা বলছি সব সত্য বলছি। পৃথিবীতে কেউ নিজের স্বামীর পরিচয় দিতে সংকোচ বোধ করে না। আমি মিথ্যা বলিনি। প্লিজ অধরা, এভাবে মিথ্যা বলো না। কেন মিথ্যা বলছো? আমি আমার ন্যায্য পাওয়ার জন্য বলেছি। আকাশ বাতাসকে সাক্ষী রেখে তুমি আমার বিয়ে করেছো। তুমি না বলেছো যতই ঝড় তুফান আসুক কখনো আমায় ছেড়ে যাবে না। কিন্তু কেন করলে এসব? তুমি জানো না কতটা আমায় ভালোবাসো। অধরা প্লিজ চলে যাও, আমার একটা সম্মান আছে এই বাড়িতে। আমি তোমাকে না নিয়ে যাব না। কথা আমি সব সত্যি বলছি, বিশ্বাস করো। কথা প্লিজ বিশ্বাস করো, অধরা সব মিথ্যা বলছে। তুমি চুপ করো, আমি অধরাকে চিনি। অধরা আমার ছোটবেলার ফ্রেন্ড। অধরার বাবা ছিল আমার হোম টিউটর। অধরা আমার সাথে মিথ্যে বলতে পারে না। আগে তো ভাবতাম গরিবরা ভালো হয়, এখন দেখছি সম্পত্তির লোভে বউকে রেখে অন্তঃসত্ত্বা কোনো মেয়েকে বিয়ে করে। ছি, লজ্জা হয় না তোমার? বউ রেখে আমাকে বিয়ে করতে? কথার অগ্নি দৃষ্টি বলছে, সে রাগে ক্ষোভে ভেতরে ভেতরে জ্বলছে। কথা বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। আর অধরা যে বলছে আমি অধরা স্বামী, তার প্রমাণ দিতে
হ্যাঁ, রাজ, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। আমি জানতাম তুমি স্বীকার করবে না, তাই বিয়ের কাবিননামার ফটোকপি আমার সাথে করে নিয়ে এসেছি। কথাটা বলেই ব্যাগ থেকে একটা কাগজ বের করলো অধরা। জিসানের হার্টবিট কাঁপছে। অধরা কি করছে এসব? খুব ভয় করছে। কথা জিসানের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। অন্যদিকে অধরা তার কাগজটা কথাকে দিয়ে বলল, দেখো জিশান, আর আমার বিয়ের কাবিননামা। কথা ভেতর থেকে কাগজটা বের করেই বলল, তুই আসলে সারপ্রাইজ ম্যান। তোর বিয়ের কার্ড দিতে এত নাটক করতে হবে? দেখলাম তোদের ভালোবাসা। কথা, জিশান আমার বেস্ট ফ্রেন্ড ছিল কলেজ লাইফে, তাই তোদের দুজনকেই ভয় দেখালাম। সামনে শুক্রবারে আমার বিয়ে, তোরা দুজনই আমার বিয়েতে যাবি। কি হলো, তোরা দুজন এলিয়েনের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহের প্রাণী। এই কথা তোদের বাসায় আসলাম, চা কফি খাওয়াবি না? তোরা বসে কথা বল, আমি আসছি। কথা চলে গেলে অধরাকে জিসান বলল, সত্যি কি বিয়ে করছো? বিয়ে না করে বিয়ের কার্ড ছাপালাম কেমনে? মনে রেখো, আমার এখানে সব কিছু অভিনয় হলেও একটা সত্যি কি জানো, আমি তোমায় ভালোবাসি, এবং তার নিজের জীবনের চেয়েও বেশি। তা খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবে। জানো, খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলতে যে তুমি শুধু আমায়, কিন্তু আজ তোমার আর আমার মাঝে একটা বিশাল বড় দেয়াল দাঁড়িয়ে আছে। ভালো থেকো, কখনো আমার জন্য কষ্ট পেও না। তোমার থেকে দূরে গেলেও আত্মাটা তোমার পিছু ছাড়বে না। অধরার কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জিসানের। কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মন চাচ্ছে অধরাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলি, তুমি শুধু আমার পুরোটা হৃদয় জুড়েই তোমার বসবাস। কিন্তু বাস্তবতার কাছে আজ আমি নির্বিকার। চোখের জল মুছাই যে আমার একান্ত কর্তব্য। নিজের কলিজার টুকরাকে এতটা কষ্ট দিলাম। অধরার মুখের দিকে তাকানোর শক্তি জিসানের নেই। কাজলগুলো চোখের পানির সাথে লেপ্টে গেছে। কথা চা করে নিয়ে আসলে চা খেয়ে অধরা আবারও বলল, জিশান, আপনি আর কথা অবশ্যই আসবেন। কথা, তুই আর তোর হাজব্যান্ডকে ছাড়া আমি কিন্তু কবুল বলতাম না। কথাটা শুনে বুকটা ছ্যাত করে উঠল জিসানের। অধরা চলে গেল। সেদিন রাতে আর ঘুম হলো না জিসানের। অধরার কথা বারে বারে মনে পড়ছে। অধরার ছবিটা বুকে জড়িয়ে রেখেছে জিসান। অন্যদিকে কথা তার বয়ফ্রেন্ড সজীবের সাথে কথা বলছে। কি আজব দুনিয়া, মনটা কেমন ছটফট করছে। এদিকে দেখতে দেখতে অধরার বিয়ের দিন এসে গেল। কথা আমাকে রেখেই চলে গেল। যাওয়ার সময় বলে গেল, কোনো 2 টাকার ছোট লোককে আমার সাথে নিয়ে যায় না। এদিকে বিয়ে বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই বুকটা চিনচিনে ব্যথা করছে। আজ অধরাকে একদম নীলপরীর মতো লাগছে। খুব সুন্দর লাগছে। কাজল করা টানা টানা চোখ যেন জিসানের ডাকছে। অধরা জিসানের দিকে চেয়ে আছে। তার চোখ বলছে, জিশান, আমি তোমাকে ভালোবাসি, সত্যি তোমাকেই লাগবে আমার। কিন্তু আমি যে আমার ভালোবাসাকে নীরবে বুকের মাঝে দাফন করে ফেলেছি। অন্যদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এক পর্যায়ে অধরা তার এক বান্ধবীকে ইশারা দিয়ে বলল, জিসানকে যেন গান গাইতে বলে। মেয়েটা তাই করলো। এদিকে জিসান কি করব ভাবতে পারছি না। যেতে চাচ্ছে না। পেছন থেকে কথা বলে উঠল, এখন আপনাদের সামনে গান গাইবে অধরার বেস্ট ফ্রেন্ড জিসান। জিসানের হাতে গিটারটা উল্টো করে ধরতেই সবাই হেসে দিল। একজন বলেই ফেলল, আপনি গান গাইবেন না জোকার হবেন? গিটার না বাজাতে পারলে নেমে পড়েন স্টেজ থেকে। সবার মাঝে হাসির রোল পড়ে গেল। কথার দিকে তাকিয়ে দেখি তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। জিসান মুচকি হেসে অধরার দিকে তাকিয়ে গিটারের টিউন তুলতেই সবাই চুপ হয়ে গেল। জিসানের পছন্দের একটা গান গাইতে শুরু করলো। গানটা শেষ করতেই সবাই হাততালি দিতে লাগলো। সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কথার পাশ থেকে কয়েকটা মেয়ে এসে বলল, সত্যি আপনি খুব সুন্দর গান করেন। আপনার গানের প্রেমে পড়ে গেছি। আপনি কি আমার বন্ধু হবেন? এদিকে কথার দিকে তাকিয়ে দেখে হাসি মাখা মুখখানা বাংলার 5 হয়ে গেছে। হঠাৎ বরের আশাতে সবাই গেটে চলে গেল। জিসান একটু দূরে দাঁড়িয়ে অধরার দিকে তাকিয়ে আছে। অধরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুঝছে না কেন কাঁদছে। মা বাবাকে ছেড়ে যাবে হয়তো সেই জন্য কাঁদছে। তবে জিসানের কেন এত কষ্ট হচ্ছে? জিসান তো জিসানের ভালোবাসার মানুষকে নিজ থেকেই দূরে সরিয়ে দিয়েছে। একটু পরেই অধরার বর আসলো। বরটা অনেক সুন্দর দেখতে। অধরাকে কবুল বলতে বলছে। এদিকে জিসানের কলিজাটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষের বিয়ে নিজ চোখে দেখতে হবে কখনো ভাবতে পারিনি।
এদিকে অধরা কবুল বলছে না। জিসান চোখ বন্ধ করে আছে। হঠাৎ অধরা মঞ্চে শুয়ে পড়ল। একজন চিৎকার দিয়ে বলল, অধরা বিষ খেয়েছে। কথাটা শুনতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সবাই অধরাকে নিয়ে হসপিটালে গেল। ডাক্তার অধরার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছে। আঙ্কেল আন্টি কাঁদছে। অধরার ছোট বোন সাথী জিসানকে একটা চিঠি এনে হাতে ধরিয়ে দিল। চিঠি কেন দিচ্ছ? ভাইয়া, আপু আমাকে বিয়ের দিন চিঠিটা দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা, তুমি যাও। চিঠিটা নিয়ে হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। পা দুটো আর চলছে না। বাসায় আসতেই কথা আর কথার বাবার মাঝে ঝগড়া শুনতে পেল জিসান। বুঝতে পারলো ঝগড়ার কারণ জিসান। কথা এক পর্যায়ে বলেই ফেললো, কোনো ছোট লোকের সাথে এক রুমে রাত কাটাতে পারবো না। তুই ভুলে যাস না জিসান তোর স্বামী। আল্লাহর পবিত্র কালামে সাক্ষী রেখে জিসানকে বিয়ে করেছিস। বাবা, আমি এই বিয়ে মানি না। চুপ, আর একটাও কথা না। অনেক হয়েছে। মন চাইলে আমার বাসাতে থাকবি, মন না চাইলে বের হয়ে যাবি। কথা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। জিসান সবকিছু শুনেও না শোনার ভান করে উপরে চলে গেল। রুমে ঢুকতেই বুঝতে পারলো কথা সজীবের সাথে কথা বলছে। হ্যালো বাবু, তুমি কবে আসবে? এই মাসে আসবো। আর যত তাড়াতাড়ি পারো ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দাও। বাবু, আমি আর পারছি না, তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করছি। আমার জানেমান আমাকে মিস করবে না, কে মিস করবে? জিসান মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে হালকা নিয়ন আলোর নিচে চিঠিটার ভাঁজ খুলল। চিঠিটা খুলতেই বুকটা মোচড় দিয়ে উঠল। প্রিয়, মরুর বুকে বৃষ্টির ফোঁটা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমার বিয়ে। বিয়েটা হওয়ার কথা ছিল তোমার সাথে, কিন্তু তুমি কথাকে বিয়ে করে নিলে। তোমাকে শপথ করেছিলাম যদি বউ সাজি তাহলে তোমার বউ সাজবো। তাই মৃত্যুকে বেছে নিলাম। জানো, খুব কষ্ট হচ্ছে। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। সত্যি, তুমি আসবে তো আমার বিয়ে বাড়িতে? তোমাকে মন ভরে শেষ দেখা দেখব। হৃদয়ের রং তুলি দিয়ে তোমার ছবি আঁকবো। তোমাকে কেড়ে নিলেও তোমার ছবিটাকে আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হে প্রিয়তমিশু, জানো আজ আমাকে কত সুন্দর করে সাজিয়েছে। আমি তো এভাবে সাজতে চেয়েছিলাম শুধু তোমার জন্য, কিন্তু আজ আমাকে সবাই সাজিয়েছে অন্য কারোর জন্য। তুমি পারলেও আমি পারবো না তোমার জায়গায় অন্যকে বসাতে। তাই মৃত্যুকে সাদরে আলিঙ্গন করে নিলাম। যেদিন আমি মরে যাব, ভুল করেও আমার লাশের কাছে যেও না। আমার আত্মাটাও হয়তো তোমাকে দেখে পাগল হয়ে যাবে। জানো, খুব ইচ্ছে করছে তোমার সাথে বাঁচতে, কিন্তু যে জীবনে তোমাকে পাবো না সেই জীবন রেখে কি করব? এই, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না। গরিব মেয়েদের জন্য কাঁদতে হয় না। আমার জন্য কষ্ট পাবে না। রোজ সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ হয়ে মিটিমিটি জ্বলবো আর তোমায় দেখবো। তুমি একটু সন্ধ্যা তারাদের দিকে তাকিও, দেখবে দূর আকাশ থেকে বলবে, ভালোবাসি, বড্ড ভালোবাসি। ভালো থেকো সবসময়। ইতি, ঝরা ফুল। চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রাতটা নির্ঘুম কাটলো। পরের দিন সকালে মোবাইলের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙলো। ফোন ধরতেই ওপাশ থেকে ডাক্তার উজ্জ্বল বলল, আপনার বোনের ইমিডিয়েট অপারেশন করা লাগবে, তাই 5 লাখ টাকা নিয়ে রাতের মাঝে দেখা করেন। আচ্ছা, আপনারা সব রেডি করেন, টাকার চিন্তা করতে হবে না। ফোনটা কেটেই গভীর চিন্তায় পড়ে গেল জিসান। এখন যদি টাকা না পায় তাহলে নিজের কলিজার টুকরা বোনটাকে বাঁচাতে পারবে না জিসান। জিসানের বোনটাই যে জিসানের পৃথিবী। সব কিছু অন্ধকার লাগছে। ভাবলো ম্যাডামের কাছে চেয়ে দেখবে। এদিকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢোকার সাথে সাথে এক করে একটা চিৎকার দিল কথা। জিসান কথাকে ওই অবস্থায় দেখে একটা চিৎকার দিয়ে এক দৌড়ে রুমে এসে পড়ল। কিছুক্ষণ পর কথাকে দেখলো একটা টাওয়েল পেঁচিয়ে রাগে হনহন করে জিসানের কাছে এসেই বলল, এই ছোট লোকের বাচ্চা, তোর এত চরিত্র খারাপ কেন? ওয়াশরুমে না বলে ঢুকে পড়েছিলি কেন? ম্যাম, সত্যি আমি জানি না। ওয়াশরুমে আপনি ছিলেন আর ওয়াশরুমের দরজা লক করা ছিল না। আমি কিছু দেখিনি। প্লিজ আপনি ভয় পাবেন না। তোর লজ্জা করে না? একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার সব কিছু দেখে নাও, আবার বলছিস ভয় পাবেন না? তোদের মায়ের ঠিক নেই। চুপ করবেন বলে কথার দিকে তাকাতেই দেখছে কথার টাওয়াল মাটিতে পড়ে গেছে। কথা যখন জিসানের গালে চড় দিতে আসছে তখনই তার গা থেকে টাওয়েল খুলে যায়। জিসান চোখ দুটি ধরে ফেলল। এই লুচ্চা, চোখ বন্ধ করলি কেন? ম্যাম, আপনার টাওয়েল মাটিতে। কথাটা বলার সাথে সাথেই কথা মাটির দিকে তাকিয়ে দেখে
তার টাওয়েল গায়ে নেই। এক চিৎকার দিয়ে টাওয়েলটা শরীরের সাথে জড়িয়ে চলে গেল। জিসান সোফাতে বসে আছে আর ভাবছে এতগুলো টাকা রাতের মাঝে কিভাবে ম্যানেজ করবে। যদি টাকা ম্যানেজ করতে না পারি, কলিজার টুকরা, না এ আমি কি ভাবছি। হঠাৎ নীল শাড়িতে একটা পরি আসলো। জিসান তাকিয়ে দেখে কথা। এই জিসান, তোমাকে একটা কথা বলি। জি ম্যাম বলেন। সত্যি কি আমার সব দেখে ফেলেছো? ম্যাম, আপনার শরীরে যা আছে তাই দেখেছি। এই ছোট লোক, এখন আমার কি হবে? সব দেখে নিয়েছিস। আমি তো ভাবছিলাম গরিব হলেও তুই সবার মতো না। ম্যাম ভয় পাবেন না, আপনি যা ভাবছেন তার কিছুই হয়নি। আর ইসলামিক দৃষ্টিতে আপনি আমার স্ত্রী। চুপ করবি? কবুল বললেই বউ হওয়া যায় না। ম্যাডাম একটা কথা বলার ছিল। বল। ম্যাম আমার 5 লাখ টাকা লাগবে আজকেই। জানতাম তোদের মতো মানুষদের টাকা ছাড়া আর কোনো কথা থাকে না। এই বলে লকার থেকে 5 লাখ টাকা নিয়ে এসে ফ্লোরে ঢিল দিয়ে বলল, যা, হামা করে দিয়ে টাকা নিয়ে আয়। কুকুর যেমন করে খাবার খাই সেভাবে। এটা তো শাস্তি। আমার সব দেখে নিয়েছিস। কি হলো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন? ঠাস করে ফ্লোরে বসে পড়ল জিসান। টাকাগুলো যখন নিল তখন কথার মুখে দেখে তাচ্ছিল্যের হাসি। জিসান জানে না ধনীরা গরিবদের সাথে এমন করে কেন। চোখের পানি লুকিয়ে রেখেছে। টাকাগুলো নিয়ে হসপিটালের পেট করল। বাসায় আসার আগে অদরাকে দেখতে গেল। অদরার বেডে যাওয়ার আগেই বুকটা কেঁপে উঠল। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মায়াবী মুখটা কেমন মলিন হয়ে গেছে। চাঁদমাখা মুখটা অমাবস্যার অন্ধকারে ঢাকা পড়ে গেছে। কত অজস্র স্মৃতি ভেসে উঠছে চোখের পাতায়। কত স্বপ্ন দেখেছিল অদরাকে নিয়ে। আল্লাহ কোন খেলা খেলছে জিসানের সাথে। চোখের পানি মুছে চলে আসলো বাসায়। বাসায় আসতে দেখতে পেল কথা ফোনে কথা বলছে। সত্যি তুমি দেশে আসছো? আমার ময়না পাখির জন্য যে আমার আসতেই হবে। আমি যে ময়না পাখিকে বড্ড বেশি ভালোবাসি। জানো, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। খুব মিস করছি তোমায়। তুমি কি ছোট লোকটাকে ডিভোর্স দিয়ে ফেলেছো? না, বাবাকে ম্যানেজ করে দিয়ে দেবো। তুমি টেনশন করো না। তুমি তাড়াতাড়ি আসো। এখন রাখি ময়না পাখি। কথা শেষ হলে রুমে ঢুকতেই কথা বলল, আমাকে ডিভোর্স দেবে কয়েক মাসের মাঝেই। জিসান কথাটা শুনে মনে মনে বলল, বিয়ে শাদী এদের কাছে খেলনা মনে হয়। কি কথা কানে গিয়েছে? তোর কথা মতো কন্ট্রাক্টের টাকা দিয়েছি। ডিভোর্সের সাথে সাথে বাকি টাকাটাও পেয়ে যাবি। তবে সত্য হলো, বাবা যেন না জানতে পারে আমি ডিভোর্স দিতে বলেছি তোমায়। জি আচ্ছা। পরের দিন কথাকে দেখলো সাজুগুজু করে বের হচ্ছে। কাজের মেয়েকে বলল কথা পার্টিতে যাচ্ছে। বাধা দিতে চেয়েও পারল না। কথা সন্ধ্যায় বের হয়ে গেলে হসপিটালে চলে গেল। রিতাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হয়ে সিএনজি করে হসপিটালে চলে গেল। ভাইয়া কেমন আছো তুমি? অনেক ভালো আছি। তোর মতো লক্ষ্মী একটা বোন যার আছে সে কি খারাপ থাকতে পারে? কথাটা বলে রিতার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে কথাটা বলল জিসান। এই রিতা, কাঁদছিস কেন? ভাইয়া তুমি এত ভালোবাসো কেন আমায়? জন্মের পর মা বাবাকে দেখিনি, বাবা মায়ের আদর পাইনি কখনো, কিন্তু তুমি কখনো বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। ভাইয়া আমার মনে হয় আমি বাঁচবো না। ভাইয়া আমি মরে গেলে আমার কি ভুলে যাবে? চুপ করবি পাগলি। তুই মরে গেলে আমি বাঁচবো কার জন্যে? তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার লক্ষ্মী বোন আমার। তোর কিছুই হবে না। তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। আজ তাহলে আসি। আসার সময় আবারও কথার কপালে চুমু এঁকে দিল জিসান। হসপিটাল থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল রাত 12টা বাজে। একটা সিএনজি করে বাসায় ফিরছে। সিএনজিটা মাঝ রাস্তায় এসে নষ্ট হয়ে যায়। সেজন্য বাধ্য হয়ে পায়ে হেঁটে আসতে হচ্ছে। রাত প্রায় 1টা। দূরে একটা গাড়ি স্ট্যান্ড করানো। গাড়িটা কাছে যেতেই রাস্তায় সাইডে চিপা গলিতে মেয়েলি কণ্ঠে চিৎকার শোনা যাচ্ছে। বিষয়টা কি তা দেখার জন্য আর একটু সামনে যেতেই শুনতে পেল, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে নষ্ট করো না। চিৎকার শুনে বুঝতে বাকি রইল না কাউকে জোর করে অসভ্যতামি করতে চাচ্ছে। কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। জিসান কিছু না ভেবেই রাস্তায় পাশে একটা লাঠি পেল। লাঠিটা নিয়ে যেখান থেকে চিৎকারের শব্দ হচ্ছে সেখানে গিয়ে দেখতে পেল 3জন ছেলে। দেখে বোঝা যাচ্ছে নেশাখোর। একটা মেয়েকে জোর করে ধর্ষণ করতে চাচ্ছে। এদিকে মেয়েটার গা থেকে শাড়িটা টান মেরে খুলে ঢিল মারল। শাড়িটা জিসানের মুখে এসে পড়ল। শাড়িটা মুখ থেকে সরিয়ে বলল জিসান, কি হচ্ছে এখানে?
কি হচ্ছে তা তোকে দেখতে হবে না, যেখানে যেতে চাচ্ছিলি সেখানে যা, নইলে ছুরি দিয়ে গলা নামিয়ে দিব। আমি তো এখানে আসছিলাম। কথাটা বলে যে ছেলেটা মেয়েটার উপর সেটাকে লাঠি দিয়ে বাড়ি দিতেই পাশ থেকে একটা ছেলে পকেট থেকে বের করা একটা চাকু দিয়ে বাম হাতে পোঁচ দিল জিসানের। ফিলকি দিয়ে রক্ত পড়ছে। জিসান লাগাতার লাঠি দিয়ে বাড়ি দিতে লাগলো। তিনটা ছেলেই ভয় পেয়ে চলে গেল। মেয়েটার কাছে শাড়িটা দিতে গিয়ে চমকে উঠল জিসান। তুমি? কান্না করছে, কোনো কথা বলছে না। শাড়িটা হাতে দিয়ে বলল, পরে নাও। কথা শাড়িটা হাতে দিয়ে বুকে জড়িয়ে নিল। ধন্যবাদ। আজ তুমি না থাকলে জানোয়ারের বাচ্চাগুলো আমাকে যে কি করতো। ধন্যবাদ গরিবদের দিতে হয় না। আপনি এদের খপ্পরে পড়লেন কেন? কথা কিছু বলার আগে মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো। জিসান কথাকে ধরে ফেললো। এই প্রথম কথার শরীরের স্পর্শ পেল জিসান। কথাকে নিয়ে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে আসলো। এদিকে কথার বাবা ব্যবসায়ী কাজে দেশের বাইরে গিয়েছে। কথা অচেতন রুমে নিয়ে শুয়ে দিল। কি অপরূপ লাগছে মেয়েটাকে, মনে হচ্ছে একদম নিষ্পাপ। চোখের উপর চুলগুলো পড়ে আছে, সরিয়ে দিতে গিয়েও পারল না কোথাও, যেন বাধা পেল জিসান। হঠাৎ কথা মিটিমিটি করে চোখ খুলল, বিছানা থেকে উঠতে চাচ্ছে। জিসানের অনিচ্ছা সত্ত্বেও কথাকে সোজা করে বসালো। বসানোর সাথে সাথে কথা বমি করে দিল। বমি কথা শরীরে গিয়ে পড়ল। জিসান কি করবে ভাবতে পারছে না। কথার শাড়িটা চেঞ্জ করতে হবে, তাই পাশের রুম থেকে কাজের মেয়েকে ডেকে নিয়ে শাড়িটা চেঞ্জ করিয়ে দিল। শাড়ি চেঞ্জ করার পর কথার কাছে গিয়ে বসলো জিসান। কাছে যেতেই কথা জিসানকে জড়িয়ে ধরলো। কি করছেন, ছাড়েন বলছি। না, আজ ছাড়বো না। তুমি আজ আমায় আদর করবে। এই সুইসাইড কেমনে করে? জড়িয়ে ধরে এসব বলছে কথা, আর মুখ থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে ড্রিঙ্কস করেছে। মনে মনে ভাবছে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এই জন্য কথার সাথে অনিচ্ছা সত্ত্বেও শুয়ে পড়ল জিসান। কথা শক্ত করে জড়িয়ে ধরে আছে জিসানকে। জিসান মনে মনে ঠিক করলো কথা ঘুমিয়ে গেলে রুম থেকে চলে যাবে, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালবেলা কথার ঘুম ভাঙতেই দেখে জিসান তাকে জড়িয়ে ধরে আছে। কথার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। শরীরের দিকে তাকাতেই দেখে পার্টিতে যে শাড়ি পরে আছে সেই শাড়ি গায়ে নেই। তার মানে ছোট লোকটা আজ রাতে আমার সাথে অসভ্যতামি করেছে। এই ওঠ বিছানা থেকে। কি হয়েছে? যেই দেখতে পেল কথা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তা বলার আগে বল, তুই আমার বেডে কেন? ম্যাডাম, কাল রাতে আপনি তো আমাকে থাকতে বলেছেন। মিথ্যে বলার জায়গা পাস না। আমার শাড়িকে চেঞ্জ করেছে। জিসান চুপ করে দাঁড়িয়ে আছে। এই ছোট লোক, তোকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু কাল তুই আমার সাথে ছি। কথাগুলো বলে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল কথা। এই তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। জিসান রুম থেকে বের হয়ে গেল। জিসান রুম থেকে বের হতেই কাজের মেয়েটা খাবার নিয়ে কথার রুমে গিয়ে ঢুকলো। ম্যাডাম, আপনি কেমন আছেন? কাল রাতে আপনার ড্রেস চেঞ্জ করার সময় দেখলাম আপনার অনেক জ্বর। জিসান ভাইয়া সারা রাত জেগেছিল। সত্যি জিসান ভাইয়া আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হোয়াট? কি বলছিস? কাল রাতে তুই আমার শাড়ি চেঞ্জ করেছিস? জি ম্যাডাম। আচ্ছা তুই যা। কাজের মেয়েটা চলে গেলে কথার কাছে কাল রাতের কথাটা মনে পড়তেই কথার শরীর শিউরে ওঠে। কথা মনে মনে ভাবছে, কাল যদি জিসান না থাকতো তাহলে আমার যে কি হতো। না, চল মারাটা ঠিক হয়নি। কথা জিসানের রুমে গিয়ে দেখলো জিসান ডায়েরির মাঝে কি যেন লিখছে। কথাকে দেখে জিসান ডায়েরিটা বন্ধ করে দিল। সরি জিসান, কিছু মনে করো না। না ম্যাডাম, সরি বলতে হবে না। এই নাও 50,000 টাকা। এটা কাল রাতে লম্পটের হাত থেকে বাঁচানোর জন্য। জিসান টাকাটা কথার হাতে ধরিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনারা ধনীরা হয়তো আপনাদের সতীত্বটাকে টাকা দিয়ে পরিমাপ করেন, কিন্তু আমাদের কাছে সতীত্ব অমূল্য সম্পদ, যা টাকায় পরিমাপ করা যায় না। আমি কিছু পাওয়ার আশায় আপনাকে বাঁচাইনি। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি এই কাজটাই করতাম। কথা কেমন যেন করুণভাবে তাকালো। পরের দিন কথাকে নিয়ে ডিভোর্সের অ্যাপ্লাই করে আসলো। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু অধরা এখনও সুস্থ হয়ে ওঠেনি। অধরাকে আইসিইউতে রাখা হয়েছে। অধরার অবর্তমানে অধরার স্মৃতিগুলি প্রতি রাতে জিসানকে কাঁদায়। রাতে অধরার ছবিটা বুকে নিয়ে কাঁদছে জিসান। হঠাৎ কথার ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। কথা ফোনটা ধরেই বলতে লাগলো, আমার জানটা কেমন আছে? আমার জানটা কবে আসবে? ময়না পাখি, ভালোই আছি। তুমি কেমন আছো? ভালোই আছি। কবে আসবে? তোমায় যে বড্ড মিস করছি। খুব আপন করে পেতে ইচ্ছে করছে। ময়না পাখি, আমি এই সপ্তাহে আসবো। আর তুমি ওই ছোট লোকটাকে ডিভোর্স দিয়েছো? বাবু, এই সপ্তাহে ডিভোর্স দিয়ে দেবো। তুমি তাড়াতাড়ি এসে পড়ো। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় যে।
আসতেই হবে যে। এখন রাখি ময়না পাখি, লাভ ইউ। ওকে, লাভ ইউ টু। কথা ফোনটা রেখে দিয়ে জিসানের কাছে এসে বলল, তুমি কবে আমায় ডিভোর্স দিচ্ছ? তোমার সত্যের সব টাকা তো দিয়ে দিয়েছি, কোনো চালাকি করলে কিন্তু খবর আছে। ম্যাডাম চিন্তা করবেন না, এ সপ্তাহেই পেয়ে যাবেন। আর আপনার বাবাকে নিয়ে কখনো চিন্তা করতে হবে না, তিনি আমাকেই দোষারোপ করবেন। আপনি ঘুমান। 3 দিন পর কথা শপিং করতে বের হলে মার্কেটের সামনে সজীবের মতো কাউকে দেখে। কথা শিওর না এটা সজীব, কারণ সজীবের সাথে একটা মেয়েকেও দেখা যায়। কথা শিওর হওয়ার জন্য আর একটু সামনে যেতেই দেখে সজীব আর একটা মেয়ে। মেয়েটার আপত্তিকর জায়গায় হাত রেখে সজীব মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠল। কথার বুক ফেটে কান্না আসছে। যাকে সে এতটা ভালোবাসলো, যার জন্য বাবাকে কষ্ট দিল, বিয়ের আগেই বাচ্চার মা হয়ে গেল। মুহূর্তের মাঝে সাজানো স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেল। কথা সজীবের পিছন পিছন গাড়ি নিয়ে ফলো করলো। সজীব মেয়েটাকে নিয়ে তাদের বাসায় ঢুকলো। সজীবের পিছন পিছন কথাও ঢুকলো। কথা সজীবের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে আওয়াজ আসছে, বাবু কবে বিয়ে করবে? বিয়ে তো তোমাকেই করব, কিন্তু তার আগে কথার সব সম্পত্তি দখল করে নেই। সব প্ল্যান সাকসেস হওয়ার পথে। সত্যি? কথার বাবার জন্য আমাদের অনেক টাকা লস হয়ে যায়, তাই বাবার কথা মতো কথাকে পটিয়ে নিয়েছি। সাথে কথার বাবাকে তার বাবার অপমানের করার শাস্তি সবার সামনে দিয়েছি। সবাই জানে কথা একটা নষ্টা মেয়ে, বিয়ের আগেই গর্ভবতী হয়েছে। এখন কথাকে কে বিয়ে করবে? তার সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে ডিভোর্স দিয়ে আমার জানেমানকে বিয়ে করব। কথা সজীবের জঘন্য কাহিনী শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একি তার ভালোবাসার সজীব, যাকে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে। কথার 2 চোখ বেয়ে পানি পড়ছে। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা কেউ মনে হয় কেড়ে নিচ্ছে। কথা আর থাকতে পারছেন না বিশ্বাসঘাতকের বাড়িতে। বাম হাতে চোখটা মুছে দৌড়ে বের হয়ে গেল। বাসায় এসেই দেখে জিসান তার কাপড় চোপড় ব্যাগে ভরছে। হাতে একটা কাগজ দেখা যায়। কি হচ্ছে কথা কিছু বুঝতে পারছে না। এদিকে জিসান কথার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই নেন আপনার ডিভোর্স পেপার।